স্বাগত জানাচ্ছি আরটিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি হীরামণি। ক্ষমতাসীন দল বিএনপির অঙ্গ ও সহযোগী 11টি সংগঠনের মধ্যে 10টিরই মেয়াদ উত্তীর্ণ। 10 বছর আগের কমিটি দিয়ে চলছে মহিলা দল। 13 বছর আগে সবশেষ কাউন্সিল হয়েছিল মুক্তিযোদ্ধা দলের। আর শ্রমিক দল চলছে এক যুগ আগের কমিটি দিয়ে। পদপ্রত্যাশীরা বলছেন এসব সংগঠনে নতুন নেতৃত্ব এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। দলের কার্যক্রমে গতি বাড়াতে ক্ষমতাসীন দল পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, জাসাস ও ওলামা দল মিলিয়ে বিএনপির অঙ্গ সংগঠন 9টি। আর দলটির সহযোগী সংগঠন হিসেবে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও শ্রমিক দল। রাজনৈতিক নানা ঘাত প্রতিঘাতে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোই নেতৃত্ব দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। দলটির নেতারা মনে করেন পদধারী অনেকে মন্ত্রী এমপি হয়েছেন। নতুন কমিটি ঘোষণা না হওয়ায় বাড়ছে সংগঠনের দুর্বলতা, সংকুচিত হচ্ছে নতুন নেতৃত্ব তৈরির পথ। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় পদবঞ্চিতরা সংগঠন থেকে দূরে সরে যাচ্ছে বলেও মনে করেন অনেকে। দলটির পদ প্রত্যাশীরা বলছেন দল যেহেতু রাষ্ট্র ক্ষমতায়, নির্যাতিত নিপীড়িত দলের ত্যাগী নেতাদের দিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠন করা হলে স্বাভাবিক কার্যক্রমে গতি আরও বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানেন কে কি অ্যাক্টিভিটিস ছিল গত 16 বছরে। ত্যাগীও যেমন মূল্যায়িত হবে, মেধাবীরাও মূল্যায়িত হবে। তাদেরকে সকল জায়গায় পদায়িত করা একটা অনেক বড় টাস্ক। এই টাস্ক যে করা, এটাতে অবশ্যই অতীতের ন্যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ সফল হবেন ইনশাল্লাহ। যারা দীর্ঘদিন ধরে ত্যাগ করছে, জীবনকে আলিঙ্গ করছে, তাদেরকে সে মূল্যায়ন করবে। বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর অনেকে এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়েছেন, অনেকের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নতুন 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 নেতৃত্ব আসুক, সেই নেতৃত্বের মাধ্যমে দল আরও বেশি সংগঠিত হোক। যারা পদবঞ্চিত তাদের সবাইকে পদায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিজয় আমরা প্রত্যাশা করি। আর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন দীর্ঘদিনের ফেসিবাদের জাতাকলে দল চালানোই যেখানে চ্যালেঞ্জের ছিল, সেখানে নতুন কমিটি করা ছিল দুঃস্বপ্নের মতো। এখন ধারাবাহিকভাবে সব কমিটি পুনর্গঠন করার কথাও জানান তিনি। যখন নেতৃত্বের বদল হয় সংগঠনে, তখন সংগঠনের মধ্যে একটা গতিশীলতা আসে, কারণ নতুন রক্ত সঞ্চালন হচ্ছে। এই যে নিউ ব্লাড সার্কুলেশনের কারণে একটা প্রাণচাঞ্চল্য তৈরি হয় এই সংগঠনের মধ্যে। পুরনো নেতৃত্ব তারা আপগ্রেডেড হবেন, তাদের আপওয়ার্ড মুভমেন্ট হবে। আর যারা নতুন আসলেন তারা নিশ্চয়ই তাদের ক্রেডিট নেওয়ার জন্য তারা অতিরিক্ত সক্রিয় থাকবেন, নানা কাজ করবেন, সাংগঠনিক তৎপরতা চালাবেন। দ্রুত সময়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন করা গেলে একদিকে সাংগঠনিকভাবে যেমন শক্তিশালী হবে দল, তেমনি স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফল পাওয়া সম্ভব হবে বলেও মনে করছেন নেতাকর্মীরা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে ডিপিডিসি, পল্লী বিদ্যুৎ সহ বিতরণ কোম্পানিগুলো। ভুতুরে বিলের অভিযোগ অনুসন্ধান করে এসব তথ্য পেয়েছে আরটিভি। দেখা যায় 30 দিনের জুন মাস করা হয়েছে 37 দিনে। আবার বিল পরিশোধ থাকলেও জুনের আগের মাসগুলোতে দেখানো হয়েছে বকেয়া। সংশ্লিষ্টরা বলছেন ভয়াবহ এমন প্রতারণায় লুণ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। এক লাফে আমার বিল চলে আসলো 11,403। রাজধানীর ধানমন্ডির বাসিন্দা আরিফুর রহমান টিপু ডিপিডিসির এই গ্রাহকের চলতি বছরের মে মাসের তুলনায় জুনে বিদ্যুৎ বিল এসেছে দ্বিগুণেরও বেশি। এই কারসাজিগুলি কারা করছেন, এটাকে তদন্ত করে বের করার প্রয়োজন রয়েছে এখানে। কারণ এই সরকারকে বিপদে ফেলার জন্য আপনারা কোনো কারসাজি করছেন কিনা। তার মতো বাড়তি বিলের খপ্পরে পড়েছেন মিরপুরের ডেস্কো গ্রাহক হাবিবুর রহমান এবং সাভারের পল্লী বিদ্যুৎ গ্রাহক আরিফুল হক সেলিম সহ অনেকে। কিন্তু কেন এই বাড়তি বিল জানে না কেউই। তারা তো আমাদের কাছে বলে না, তারা তাদের মতো আইসা লেখা নিয়ে যায়। এমনকি তারা আদৌ আসে নাকি না আইসে ওরা লেখা ওই বিদ্যুৎ বিলটা করতেছে, এটা তো আমরা জানি না। ডেস্কো বলতেছে যে ভাই প্রতি বছরে একটু 19-20 হবে, এটা আমরা ঠিক করে ফেলবো। তা এইটা আমাদের উপরে চাপাই দিচ্ছে, আর ওরা আর এর বেশি কিছু বলতে চায় না। বললে ওরা বিরক্ত হয়ে যাচ্ছে। টিপুর বিল ঘেটে দেখা যায় গরম মৌসুম শুরুর মাস এপ্রিলে মিটার রিডিং করা হয়েছে 30 দিনের। এতে 615 ইউনিটের বিপরীতে বিল এসেছে 6,109 টাকা। আর মে মাসে রিডিং করা হয়েছে 24 দিনের। এতে 538 ইউনিটের বিপরীতে বিল এসেছে 5,055 টাকা। কিন্তু জুন মাসে রিডিং ধরা হয়েছে 37 দিনের। এতে 850 ইউনিটের বিপরীতে বিল এসেছে 11,423
20 টাকা। একইভাবে বাড়তি বিল এসেছে ডিপিডিসির অন্যান্য গ্রাহকের। সাধারণ চোখে মিটারের রিডিং ম্যাচ ছোট বা বড় করার মধ্যে কোনো অনিয়ম নেই, কিন্তু তৃতীয় চোখে একটি বড় প্রতারণা, আর সেটি বিদ্যুতের মূল্য বৃদ্ধির সুযোগ নেওয়া। জুনে গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম গড়ে 1 টাকা 52 পয়সা বাড়িয়েছে বিআরসি। মে মাসে ডিপিডিসির প্রায় 20 লাখ গ্রাহকের দৈনিক বিদ্যুৎ চাহিদা ছিল গড়ে 2000 মেগাওয়াট। এতে মাসটির শেষ 7 দিনে গ্রাহকের কাছ থেকে বাড়তি নেওয়া হয়েছে অন্তত 2 কোটি টাকা। একইভাবে অন্যান্য বিতরণ কোম্পানিগুলোও বাড়তি বিল নিয়েছে নিজস্ব কৌশলে। বিতরণ কোম্পানিগুলোর বাড়তি বিল নেওয়ার তথ্য উঠে আসে সংশ্লিষ্ট এই কর্মকর্তার বক্তব্যেও। সরকারি ইঞ্জিনিয়াররা মিলে প্ল্যান করছে যে সারা বছরে যত ভর্তুকি আছে, যত লস আছে, যত ক্ষেত্রে যত লস আছে সব একবার উসুল করে দেবো। তাই করতে এই যে জুলাই মাসের বিল বানাই দিছে। এ বিষয়ে ক্যামেরায় কথা বলেননি বিতরণ সংস্থার কর্মকর্তারা, তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত বিল করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। এটা যদি প্রকৃতভাবে পক্ষে চিহ্নিত হয়ে থাকে তার বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টালি আমরা ব্যবস্থা নিয়ে থাকি। অতএব এটা ওই রকম স্বেচ্ছাচারিতামূলক কেউ করে কারো নিস্তার পাওয়ার কোনো উপায় থাকে না। আলোচনা সমালোচনার মুখে গ্রাহকদের কাছ থেকে বাড়তি কোনো বিল নেওয়া হয়নি বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে দাবি করে বিদ্যুৎ বিভাগ। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। নিখোঁজের 7 দিনেও সন্ধান মেলেনি 10 বছরের মাদ্রাসা শিক্ষার্থী তানভীরের। রাজধানীর মিরপুরের রূপনগরের হযরত শাহজালাল রহমতুল্লাহ ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী গত 20 আগস্ট নিখোঁজ হয়। শিশুটির পিতার অভিযোগ, মাদ্রাসায় নির্যাতন করা হতো বলে ভয়ে তার সন্তান পালিয়ে থাকতে পারে। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে জানিয়েছে। দায়ী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুটিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছে পুলিশ। এআর বাদলের রিপোর্ট। 20 আগস্ট সকাল 8টা 16 মিনিট। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী টুপি, পাঞ্জাবি, পাজামা পরা অবস্থায় কাঁধে একটি ব্যাগ ও হাতে একটি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয় শিশু তানভীর আহমেদ। অন্য এক সিসি ক্যামেরায় দেখা যায় শিশুটি রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছিল। এরপর আর তার খোঁজ মেলেনি। মাদ্রাসার পাশে বাসা হওয়ায় বাসায় গিয়ে শিশুটি খাওয়া দাওয়া করত। ঘটনার দিন সকাল 7:30টায় নাস্তা করতেই বাসায় গিয়েছিল তানভীর। এক ভিডিও ফুটেজে দেখা যায় শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন। তার বাবা অভিযোগ করেন মাদ্রাসায় তার সন্তানকে নির্যাতন করা হতো। এইখানেও দিছে, জায়গাটা করে উঁচা হয়ে গেছে, একটা দুইটা দিছে। শোকে শিশুটির মা অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে তানভীরের বাবা বলেন যে কোনো মূল্যে সন্তানকে ফিরে পেতে চান তিনি। আমার বাচ্চাকে এর আগেও নির্যাতন করছে। নির্যাতন করার কারণে আমার বাচ্চার আমার কাছে ফুটেজ আছে। নির্যাতন করার কারণে বাচ্চা দেখা গেছে এর আগেও অনেক কান্নাকাটি করছে। তারপর আমি হুজুরক ধরছি। হুজুর আমার কাছে অনেক রিকোয়েস্ট। হুজুর আমার সামনে কাঁদে ফেলছে যে ভাই এইরকম আর জীবনও হবে না। শিক্ষককে আমি মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিয়েছি, আমার কাগজ আছে। শিক্ষক পরবর্তীতে আপনার তার একটা আবেদন লিখছে যে উস্তাদির সামনের কোনো দিন যদি আমি কোনো ছাত্রকে মারবো না, যদি আমার হাতে বেদ দেখেন আপনি আমাকে উপযুক্ত বিচার দেবেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় নিখোঁজ শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছে তারাও। আইনি পদক্ষেপ আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি। ওসি বলছে আপনার স্টুডেন্ট হিসেবে আপনার দায়িত্ব আছে খোঁজার, আপনি সর্বাত্মক খুঁজেন। আমার টিচার আমি এয়ারপোর্ট পাঠিয়েছি, এক গ্রুপ পাঠিয়েছি আপনার কমলাপুর রেল স্টেশন। বিষয়টি নিয়ে রাজধানীর রূপনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন তানভীরের পিতা আব্দুর রহিম। পুলিশ জানায় তারা শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সকালবেলায় যে আমাদের কন্ট্রোল আছে, এই কন্ট্রোলের মাধ্যমে বেতার বার্তা দিয়ে সারা দেশে যে আমাদের থানাগুলো আছে সবখানে পৌঁছানোর ব্যবস্থা করছি। পানি গতদিন আপনার বিকালবেলা থেকে গত পরশুদিন বিকালবেলা আমাদের যে মিরপুরের র্যাম্প শহর আছে। ছবিটি শিশু তানভীর আহমেদের। দেশের যে কোনো স্থানে শিশুটি কারো নজরে পড়লে 999-এ কল দিয়ে জানানোর অনুরোধ পরিবারের। এআর বাদল, RTV, ঢাকা।
বরিশাল নগরীতে আশঙ্কাজনক হারে কমছে জলাধার। স্বাধীনতার পর ২,০০০-এর বেশি পুকুর ও জলাশয় থাকলেও বর্তমানে তা নেমেছে ২০০ ঘরে। জলাধার ভরাট আইন উপেক্ষা করে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত স্থাপনা নির্মাণে ভরাট হয়েছে একের পর এক জলাধার। এতে একদিকে ধ্বংস হচ্ছে জলজ জীববৈচিত্র্য, অন্যদিকে প্রকৃতি হারাচ্ছে তার স্বকীয়তা। বরিশাল প্রতিনিধি আলী জসিমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নিয়ম নীতি তোয়াক্কা না করে এভাবেই মাটি ও বালু ফেলে ভরাট করা হচ্ছে বরিশাল নগরীর 4টি প্রাকৃতিক জলাধার। নগরীর বিআরটিসি ডিপো, টিবি হাসপাতাল, বিআইডব্লিউটিএ এবং শেরেবাংলা মেডিকেল কলেজ সংলগ্ন 4টি জলাশয় ভরাট করে চলছে কোয়ার্টার নির্মাণ, ব্যক্তি মালিকানা সহ একাডেমিক ভবন নির্মাণ কাজ। এভাবে একের পর এক জলাধার ও পুকুর ভরাটে প্রকৃতি হারাচ্ছে তার রং ও রূপ। বিপন্ন হচ্ছে জলজ প্রাণী, হুমকির মুখে পড়ছে প্রাকৃতিক ভারসাম্য। আবার বর্ষা মৌসুমে বাড়ছে জলাবদ্ধতা। বিআইডব্লিউটির এই পুষ্কুনি এবং ওই সাইড ভরিয়া, ওই উত্তর সাইড ভরিয়া এরা আর কি ডোরমোটারি বানাবে। আলী চেয়ারম্যান আমাদের ওয়ারিশ থেকেই এই জমি কিনে ভরাট করতে আছে। আইন অমান্য করে কেন জলাশয় ভরাট, এমন প্রশ্নের সঠিক কোনো জবাব নেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছেও। নিজেদের মতো দিয়েছেন ব্যাখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি কয় যে নতুন ভবন করতে হইবে, আমাদের ওই যে ভরতে হইবে, তখন আমি কি করবো? এটা তো আমার কিছু করার নাই। এটা আমাদের এই ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্পূর্ণটাই তো আমরা ভরাট করব না, জাস্ট হচ্ছে আপনার এই পাশে কিছু জায়গা, মানে আপনার হচ্ছে 400 ফিট এর মতো জায়গা নিয়ে একটা আবাসন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। প্রাকৃতিক এসব জলাশয় রক্ষার দায়িত্ব একই সঙ্গে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের ওপর। তবে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু সাইনবোর্ড টানিয়েই দায় সারে এসব দপ্তর। প্রাথমিকভাবে জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর যারা আছে তারা বিষয়গুলো দেখবে। তারপর আমাদের সহযোগিতা, যে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমরা সাথে সাথে আমরা তথ্য পাওয়া মাত্র আমাদের লোকজন চলে যায় এবং তারা কাজ বন্ধ করে। যদি আমরা দেখি যে এগুলো জলাধার হিসেবে চিহ্নিত কোনো ভূমি বা জমি রয়েছে বা শ্রেণীতে এটা উল্লেখ রয়েছে, তাদেরকে আমরা নিয়মিত মামলা দায়ের করেন অথবা জেলা প্রশাসনের সহায়তা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নগরায়ন আর উন্নয়নের নামে এভাবে জলাধার ভরাট করে নগরীর পরিবেশগত ঝুঁকি বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস বন্ধ করার দাবি সচেতন মহলের। সুলাইমান কবির, RTV। রাতের আধারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় চলা এই অপকর্মের কারণে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী। কিশোরগঞ্জ থেকে শফিকুল ইসলাম নাইমের রিপোর্ট, জানাচ্ছেন লিওন আজাদ। দিনের আলো ফুরাতেই যেন বদলে যায় কিশোরগঞ্জের পাখন্দিয়া উপজেলার মনিয়ারিকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদের চিত্র। রাতের আঁধারে নদীর বুক ছিঁড়ে চলে ড্রেজার, তোলা হয় বালু, আর সেই বালু বাল্কহেডে করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছে প্রভাবশালী চক্র। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 মাস ধরে এভাবেই চলছে অবৈধ বালু উত্তোলন। নদী থেকে বালু তোলার কারণে বাড়ছে তীর ভাঙন। একের পর এক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে কৃষি জমি। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এ অবৈধ বালু উত্তোলন চলছে বলে অভিযোগ তাদের। আমরা এই বিষয়ে অভিযোগ দেওয়ার পরে অনেকবার কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেই নাই। এমপির ভাই ওই পারে, এমপি এই পারে কিছু লোক জড়িত। আমাদের ফসলে জমি অনেক কিছু নদীতে বিলীন হয়ে যেতেছে, শত শত বিঘা জমি আমাদের নষ্ট হয়ে গেছে। অবৈধ বালু উত্তোলনের বিষয়টি বন্ধে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েও মেলেনি প্রতিকার। এমন অভিযোগ তুলে ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে একটি ড্রেজার ও 4টি বালুবাহী বাল্কহেড আটক করেন। জনগণ এদেরকে জব্দ করছে। এই অবস্থায় উপজেলা প্রশাসন, ওসি মহোদয় ওনারা আসছেন, আইসা ওইগুলা পরিদর্শন করছেন। পরিদর্শন করে আমাদেরকে আর কোনো রকম কোনো আশ্বস্ত করে নাই, উনি চলে গেছেন। আমরা রাত্রে যাই, আমরারে হুমকি দেয়। তবে আটক নৌযান ও ড্রেজার জব্দের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু এটা 4টা বাল্কহেড এবং একটা ড্রেজার, অনেক বিগ অ্যামাউন্টের বালি, এটা মোবাইল কোর্টে আসলে বিচার্য বিষয় না, এটা উপযুক্ত আদালতে বিচার করবে, সেজন্য নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে আগামী বর্ষায় নদী ভাঙনে ফসলি জমির পাশাপাশি বসতবাড়িও হুমকির মুখে পড়তে পারে। তাই নদী ও জনপদ রক্ষায় স্থায়ী সমাধানের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান এলাকাবাসী। লিওন আজাদ, RTV।
চিকিৎসক সংকটে দীর্ঘ 21 বছর ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর একমাত্র পৌর শিশু হাসপাতাল। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। জটিল সমস্যায় সেবা পেতে যেতে হয় ঢাকা অথবা ফরিদপুরে। জেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতালের অভাবে নবজাতক সহ শিশু রোগীদের চিকিৎসা করাতে খুবই ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। রাজবাড়ীর প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় 1995 সালে নির্মাণ করা হয় রাজবাড়ী পৌর শিশু হাসপাতাল। একজন শিশু চিকিৎসক, 2 জন নার্স ও 2 জন সহকারী দিয়ে হাসপাতালটি পরিচালিত হতো। তবে 2005 সালে হাসপাতালের একমাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অবসরে যাওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় হাসপাতালের কার্যক্রম। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় 4 কক্ষের ভবনটি এখন জরাজীর্ণ। স্থানীয়দের অভিযোগ, জেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল না থাকায় প্রতিনিয়তই সমস্যার মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। জেলাতে একটি মাত্র শিশু হাসপাতাল, যা অকেজ অবহেলার কারণে এটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে। পৌরসভার লোক এই কোনো দায়িত্ব নাই, কোন দেখাশোনা কোনো আসেও না, ভাঙিয়েছে হয়েছে। আমরা চাই যে রাজবাড়ীতে শিশুদের জন্য আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা হোক। আর পৌর কর্তৃপক্ষ বলছে, নতুন প্রকল্পের মাধ্যমে হাসপাতালটি পুনরায় চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটি কর্ম পরিকল্পনা তৈরি করছি, যাতে করে এটি খুব দ্রুততর সময়ের মধ্যেই আমরা এটির একটি সফল বাস্তবায়ন দিতে পারি এবং এটি যে বন্ধ আছে এটিকে যাতে আমরা নতুনভাবে আবার একটি কার্যক্রম শুরু করতে পারি, যাতে করে এই অঞ্চলের মানুষ বা এই অঞ্চলের যারা শিশুরা রয়েছে তাদেরকে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা যায়। শুধু আশ্বাস নয়, জেলার একমাত্র শিশু হাসপাতালটি দ্রুত চালু করার দাবি রাজবাড়ীর বাসিন্দাদের। আবরার মাহি, RTV। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।